আসসালামু আলাইকুম। আজকে আমরা এইচএসসি রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন এই অধ্যায়টার একটা টপিক দ্রাব্যতা নিয়ে আলোচনা করব। তো গুণগত রসায়নে মূলত দুই ধরনের জায়গা থেকে সৃজনশীল আসে বা তিন ধরনের। একটা হচ্ছে কি আমাদের ইলেকট্রনের সংখ্যা, তারপর হচ্ছে দ্রাব্যতা, আরেকটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। তো আমরা আজকে শুধুমাত্র দ্রাব্যতা নিয়ে আলোচনা করব। যারা এখন পর্যন্ত দ্রাব্যতা সম্পর্কে কিছু জানো না বা এখন পর্যন্ত কিছু বুঝতে পারো নাই, তাদের জন্য এই একটা ক্লাসই অনেক ভালোভাবে কোনো একটা টেস্ট পেপারে দ্রাব্যতা সম্পর্কিত সমস্যার সমাধান করতে সাহায্য করবে বলে আমি মনে করি। ঠিক আছে, একটু ধৈর্য ধরে ক্লাসগুলো দেখবা এবং বোঝার চেষ্টা করবা। দেখো, তো দ্রাব্যতা কি সেটা আমরা পরে যাব। প্রথমে আমরা একটু খেয়াল করে দেখি যে ধরো যে আমি শরবত বানাবো বা চিনির শরবত বা যে কোনো কিছু শরবত। ঠিক আছে, আশা করি তোমরা শরবত খাইছো। তো শরবত এটা বানাইতে আমার কি মূলত প্রয়োজন হবে? এক নাম্বার হচ্ছে আমার পানি, আরেকটা কি চিনি। সেই জন্যই বলছি যে আমি ধরো যে চিনি শরবত বানাবো। তো চিনি শরবত যদি আমি বানাই তখন আমার কি দরকার হবে? পানি, আরেকটা হচ্ছে কি চিনি। এই দুইটা মিলেই কি আমার শরবত হবে। ঠিক আছে, আশা করি এটা জানো। এখন দেখো, এই যে চিনি, এটাকে আমরা কি বলতে পারি? চিনি হচ্ছে আমাদের দ্রব্য। চিনি কি? দ্রব্য। পানি হচ্ছে আমাদের দ্রাবক। পানি হচ্ছে আমাদের দ্রাবক এবং দ্রব্য এবং দ্রাবক মিলে আমাদের কি হচ্ছে? শরবত, অর্থাৎ দ্রবণ তৈরি হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের শরবত তৈরি করতে পানি চিনি লাগবে। তো তার মানে একটা দ্রবণে আমাদের দ্রাবক এবং দ্রব্য থাকে। এখন ধরো যে দ্রব্য কাকে বলে? যদি বলি দ্রব্য কাকে বলে, যে বস্তু দ্রবীভূত হয় তাকে দ্রব্য বলে। আর দ্রাবক কাকে বলে? যে বস্তু অন্য বস্তুকে দ্রবীভূত করে তাকে দ্রাবক বলে। এখন দেখো যে তার মানে তখন আমাদের দ্রবণ তৈরি হবে। এখন দ্রবণটা মূলত তিন প্রকারের হয়ে থাকে। ঠিক আছে, আমরা তিন প্রকারই আনলাম। সেটা কি কি? যে অসম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ, এরপর হচ্ছে সম্পৃক্ত দ্রবণ, আরেকটা হচ্ছে কি আমাদের অতিপৃক্ত দ্রবণ। অতিপৃক্ত দ্রবণ। আচ্ছা, তো দ্রবণটা আমাদের মূলত তিন টাইপের হয়ে থাকে। তো অসম্পৃক্ত দ্রবণ এটা কখন হবে? একটা দ্রবণ কখন অসম্পৃক্ত দ্রবণ হবে? যখন যে দ্রবণে আরো দ্রবণ দ্রবীভূত হয়, যে দ্রবণে আরো দ্রবণ দ্রবীভূত হয় তাকে অসম্পৃক্ত দ্রবণ বলে। সম্পৃক্ত দ্রবণ কাকে বলবো? যে দ্রবণে আর কোনো দ্রবণ দ্রবীভূত হবে না। যে দ্রবণে আর কোনো দ্রবণ দ্রবীভূত হবে না তাকে সম্পৃক্ত দ্রবণ বলবো। অতিপৃক্ত দ্রবণ কাকে বলবো? তাপ ও চাপের প্রভাবে সম্পৃক্ত দ্রবণ অপেক্ষা অধিক দ্রবীভূত থাকলে তাকে আমরা অতিপৃক্ত দ্রবণ বলবো। যে সংজ্ঞাগুলো বললাম সেগুলো একটু অবশ্যই খাতায় নোট করে নিবা। ঠিক আছে, এতগুলো সংজ্ঞা এখন লিখতে গেলে সময়টা অপচয় হবে, তো আমি মুখে বলে দিলাম। তো দেখো, অসম্পৃক্ত দ্রবণ এটা কখন হবে? যখন আমাদের কেএসপি বড় এবং কেআইপি ছোট হবে। এখন বলতে পারো কেএসপি আর কেআইপি কি কি? আমি জানি যে হয়তোবা তুমি জানো না, এটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব, কিন্তু আমি এখনই বলে দিচ্ছি। তাহলে কি আমাদের সৃজনশীলে যখন বলবে যে সম্পৃক্ত দ্রবণ হবে কিনা, অতিপৃক্ত দ্রবণ হবে কিনা, তখন এটা তোমার কাজে লাগবে। সেজন্য আমি আগেই দিয়ে দিচ্ছি। ঠিক আছে, একটু পরে কেএসপি এবং কেআইপি সম্পর্কে তুমি জানতে পারবে, আগে এটা লিখে ফেলো। তো অসম্পৃক্ত দ্রবণ হেডলাইন দিয়ে যে সংখ্যাটা বললাম সেটা লিখবে, এবং কেএসপি বড় হলে এবং কেআইপি যদি ছোট হয় তখনই একমাত্র অসম্পৃক্ত দ্রবণ হবে। এরপরে কি সম্পৃক্ত দ্রবণ কখন হবে? যখন আমাদের কেএসপি ইকুয়াল কেআইপি হবে তখন কি হবে? আমাদের সম্পৃক্ত দ্রবণ। কেএসপি ইকুয়াল কেআইপি হলে কি হবে? সম্পৃক্ত দ্রবণ। যে দ্রবণে আর কোনো দ্রবণ দ্রবীভূত হয় না তাকে সম্পৃক্ত দ্রবণ বলে। এবার আসো অতিপৃক্ত দ্রবণ কখন হবে? যখন আমাদের কেএসপি ছোট হবে, কেআইপি বড় হবে। কেআইপি বড় হবে এবং কেএসপি ছোট হলে কি হবে? আমাদের অতিপৃক্ত দ্রবণ। এতটুকু খাতায় নোট করে ফেলো। এরপরে আসো আমরা আবার চিনি, পানি আর শরবতে চলে যাই। চিনিকে কি বলছিলাম আমি? দ্রব্য। পানিকে কি বলছি? দ্রাবক। শরবতকে কি বলছি? দ্রবণ।
আচ্ছা, এবার দেখো চিনি বা দ্রব, এই দ্রবের ভর কি ধরবো? ডাব্লিউ ধরলাম। ঠিক আছে, কোথাও কোথাও ছোট এমও ধরতে পারে, কোনো সমস্যা নেই। আমার মতে ডাব্লিউ ধরলে বেশি ভালো হবে, তাহলে কোনো কিছুর সাথে মিলবে না। এরপরে দেখো পানি, যেটাকে বলছি দ্রাবক। আচ্ছা, দ্রাবক ধরো যে দ্রাবকের ভর এটা কিভাবে বের করব তার পরেরটাতে আমরা দেখি যে শরবতকে কি বলছি? দ্রবণের ভর দ্রবণের ভর তো দ্রবণের ভর ধরলাম বড় হাতের এম। দ্রবণের ভর কি ধরলাম? বড় হাতের এম। তাহলে দেখো এখান থেকে আমরা যদি দেখি যে শরবত ইকুয়াল চিনি যোগ পানি, তাই না? আচ্ছা, তো শরবত হচ্ছে আমাদের এম, চিনি হচ্ছে আমাদের ডাব্লিউ। তাহলে পানি কি হবে? পানি হবে যে আমরা যদি শরবত থেকে চিনি বিয়োগ দিই তাহলে কিন্তু আমাদের পানি আসবে, তাই না? তাহলে আমাদের এটা কি আসবে যে এম মাইনাস ডাব্লিউ হচ্ছে আমাদের দ্রাবকের ভর বা পানির ভর। তাহলে দ্রবের ভরকে কি ধরলাম? ডাব্লিউ। দ্রাবকের ভর হচ্ছে আমাদের এম মাইনাস ডাব্লিউ, এবং দ্রবণের ভর হচ্ছে কি আমাদের এম। দ্রবণের ভর হচ্ছে আমাদের এম, এবং এই দ্রবণটা অবশ্যই কি হবে? সম্পৃক্ত দ্রবণ। লিখে নিবা যে এটা কি সম্পৃক্ত দ্রবণের ভর হবে। তাহলে দেখো সম্পৃক্ত দ্রবণের ভরকে আমরা কি ধরলাম? এম ধরলাম। আচ্ছা, এখন আমি লিখতে পারি যে আমাদের দ্রাবকের ভর মানে এম মাইনাস ডাব্লিউ হচ্ছে আমাদের কি দ্রাবকের ভর। তো এম মাইনাস ডাব্লিউ এত দ্রাবকের দ্রবীভূত দ্রব মানে কি? চিনি বোঝায়। তো দ্রব কত? দ্রবের ভর কত? ডাব্লিউ। দ্রব হচ্ছে ডাব্লিউ। সুতরাং 1 গ্রাম ধরো যে দ্রাবকে দ্রবীভূত দ্রব হচ্ছে কত আমাদের? ডাব্লিউ বাই এম মাইনাস ডাব্লিউ। সুতরাং 100 গ্রাম দ্রাবকে দ্রবীভূত দ্রব কত? 1 ইন্টু 100 এম মাইনাস ডাব্লিউ। আচ্ছা, এখন বলতে পারো 100 গ্রাম কেন নিলাম? দেখো আমরা কি পড়ছি? আমরা পড়ছি হচ্ছে দ্রাব্যতা। তো দ্রাব্যতা কখন হবে? দ্রাব্যতার সংখ্যাটা এখন যদি বলি যে 100 গ্রাম দ্রাবকে দ্রবীভূত দ্রব যে একটা প্রকাশক সংখ্যা, সেটাই মূলত হচ্ছে আমাদের দ্রাব্যতা। সেই জন্যই আমি 100 গ্রাম নিছি। দ্রাব্যতার সংখ্যাতে 100 গ্রাম আছে সেই জন্য, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি বলবো যে আমরা যদি দ্রাব্যতার সংখ্যাটাকে এখন একটু পরিষ্কারভাবে লিখি, বা আগে আমরা এই কাজটা করে ফেলি যে 100 গ্রাম দ্রাবকে দ্রবীভূত দ্রব মানে কি বোঝায়? দ্রাব্যতা বোঝায়। এটা মানে কি? দ্রাব্যতা। তো দ্রাব্যতাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এস দ্বারা। দ্রাব্যতাকে এস দ্বারা প্রকাশ করা হয়। তো এস ইকুয়াল কত? ডাব্লিউ ইন্টু 100 বাই এম মাইনাস ডাব্লিউ। এটা হচ্ছে দ্রাব্যতার সূত্র, ঠিক আছে? এই সূত্র দ্বারা আমরা দ্রাব্যতা নির্ণয় করতে পারি, দ্রবের ভর নির্ণয় করতে পারি, এখানে আমাদের দ্রবণের ভর নির্ণয় করতে পারি, সম্পৃক্ত দ্রবণের ভর নির্ণয় করতে পারি, তারপর আমাদের দ্রবণের ভর নির্ণয় করতে পারি। যাই হোক, এটা হচ্ছে আমাদের দ্রাব্যতার সূত্র। এই সূত্রটা অবশ্যই খাতায় লিখে নাও। এবার দেখো দ্রাব্যতা যে সংজ্ঞা, যে যদি আমাদের পরীক্ষায় আসে দ্রাব্যতা, এটার সংজ্ঞাটা কি হবে? নির্দিষ্ট তাপমাত্রায়, কি বললো? নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে। দ্রাব্যতায় কিন্তু অবশ্যই সম্পৃক্ত দ্রবণ তৈরি করে। এটা হইতে হবে যে সম্পৃক্ত দ্রবণ হতে হবে তৈরি করে, সেই দ্রবের ভর প্রকাশক সংখ্যাকে উহা দ্রাব্যতা বলে। দেখো সংজ্ঞাটা আমাদের সহজের জন্য আমি লিখে রাখলাম। দ্রাব্যতা কাকে বলবো? নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে, সেই দ্রবের ভর প্রকাশক সংখ্যাকে উহা দ্রাব্যতা বলে, আর দ্রাব্যতাকে এস দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, তো আমরা এখন একটা সমস্যার সমাধান করি। যে 1 নম্বর সমস্যাটা কি? যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপে 175 গ্রাম সম্পৃক্ত দ্রবণের 28 গ্রাম দ্রবীভূত আছে। সম্পৃক্ত দ্রবণে 28 গ্রাম দ্রবীভূত আছে, দ্রাব্যতা কত? এস বের করতে বলছে। তো আমরা দ্রাব্যতার সূত্র কি বের করছি? যে এস ইকুয়াল ডাব্লিউ ইন্টু 100 ডিভাইডেড বাই এম মাইনাস ডাব্লিউ।
তো আমাদের এখানে কি কি দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে দ্রবের ভর ডাব্লিউ ইকুয়াল কত 28 গ্রাম দেওয়া আছে। তারপর দ্রবণের ভর এম ইকুয়াল কত 175 গ্রাম দেওয়া আছে। তাহলে এখন আমরা যে মানগুলো আছে সেগুলো বসায় দিই, যে 28 ইন্টু 175 মাইনাস 28 ইকুয়াল কত আসবে 19.0476। ঠিক আছে, এরকম আসবে। তোমরা আরেকটু ক্যালকুলেশন করে দেখবা। যাই হোক, তো তার মানে আমাদের দ্রাব্যতা কত এটা আসছে। ঠিক আছে, এই ক্ষেত্রে কিন্তু আমাদের দ্রাব্যতার কোনো একক নাই। আচ্ছা, এর পরের সমস্যাটা দেখি। দেখো বলছে দ্রাব্যতা S ইকুয়াল 50, তার মানে দ্রাব্যতা দেওয়া আছে। দ্রবণের ভর M 375 গ্রাম, দ্রব W ইকুয়াল হোয়াট? তো আমরা সূত্রটা কি? আমরা সূত্রটা জানি হচ্ছে আমাদের দ্রাব্যতা S ইকুয়াল W ইন্টু 100 বাই M মাইনাস W। তো এখানে আমাদের কি কি দেওয়া আছে? M দেওয়া আছে 375 গ্রাম, S দ্রাব্যতা দেওয়া আছে 50, আমাদের W বের করতে হবে, দ্রব্য বের করতে হবে, দ্রব্যের ভর। তো এখন যদি আমরা মানগুলো বসায় দিই তাহলে কি লিখতে পারি? W ইন্টু 100 ইকুয়াল 50 ইন্টু M মাইনাস W। এটার নিচে 1 আছে, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ হয়ে আসলো। বা এটা তো সমাধান আমরা সবাই করতে পারবো, তারপর আমি একটু দেখাই দিচ্ছি। ঠিক আছে, 50 দিয়ে গুণ করে নামাইলাম, এরপরে সবার মান বসায় দিব। তো সবার মান বসানোর পরে আমাদের ডাব্লিউটা কত আসবে? ডাব্লিউ আসবে 125 গ্রাম। ঠিক আছে, তোমরা ক্যালকুলেশন করে আরেকবার দেখবা। তো দেখো আমাদের দ্রব্যের ভর কত বের হইলো? এত বের হইলো। এম এর মান তো দেওয়া আছে, এম এর মানটা বসাই দিবা। ঠিক আছে, তারপর আমাদের যে এস, এখানে আমাদের এস হচ্ছে 50, মান বসাই দিলে আমাদের এখানে কত আসবে? ডাব্লিউ ইকুয়াল 125 গ্রাম আসলো। তাহলে এইভাবে করে আমরা দ্রব্য ডাব্লিউ বের করতে পারি। এটাই হচ্ছে মূলত আমাদের যে দ্রাব্যতার একদম শর্টকাট, মানে কি বলবো, একদম প্রাথমিক যে ম্যাথ, সেটা হচ্ছে এগুলা। এরপর আমরা আস্তে আস্তে একদম শেষের ধাপে যাব এবং আমাদের দ্রাব্যতা সম্পর্কে আমরা এমন জ্ঞান অর্জন করব যে আমরা যে কোনো টেস্ট পেপার থেকে দ্রাব্যতা সম্পর্কিত ম্যাথ যাতে সমাধান করতে পারি। আচ্ছা, এরপরের সমাধানটা দেখো, যে সমস্যাটা কি আমাদের? নির্দিষ্ট তাপমাত্রায় 750 ml সম্পৃক্ত দ্রবণে 200 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত আছে, দ্রাব্যতা কত? এস বের করতে বলছে। তো যে সূত্রটা দিয়েছি সেই সূত্র দিয়েও তোমরা বের করতে পারবা। তো এখানে দেখো আমাদের দ্রাব্যতার একটা আধুনিক সংজ্ঞা আছে, সেটা দিয়েও আমরা বের করতে পারি। তো এতক্ষণ যে দ্রাব্যতার সূত্র দেখাইছি সেটাও তোমরা ইউজ করবা, এই ক্ষেত্রে তোমরা বের করতে পারবা। এছাড়া আমি আরেকটা নিয়ম দেখাই দিচ্ছি, যেহেতু আমরা একটা ক্লাসে সম্পূর্ণ দ্রাব্যতা নিয়ে আলোচনা করব, তো একই ম্যাথ আমরা বারবার করব না। তো দেখো, দ্রব্যের দ্রাব্যতা, এটা নির্ণয় সূত্র কি? দ্রব্যের দ্রাব্যতা যদি ধরো গ্রাম পার লিটার এই এককে আমরা দ্রাব্যতা বের করি, সেক্ষেত্রে আমাদের এখানে কি বসবে? যে দ্রব্যের ভর গ্রাম এককে ডিভাইডেড বাই লিটারে সম্পৃক্ত দ্রবণের আয়তন। ঠিক আছে, এভাবে করে আমরা দ্রব্যের দ্রাব্যতা বের করতে পারি গ্রাম পার লিটারে। ঠিক আছে, এটা। আর ধরো যে আরেকটা একই দ্রব্যের দ্রাব্যতা বের করব, সেটা হচ্ছে আমাদের মোল পার লিটারে। এই পদ্ধতিতে যদি আমরা দ্রাব্যতা বের করি, সেক্ষেত্রে কি? দ্রব্যের ভর মোল এককে, কি এককে? মোল এককে ডিভাইডেড বাই লিটারে সম্পৃক্ত দ্রবণের আয়তন। ঠিক আছে, এটা দিয়ে দেখো এখন যে আমাদের সমস্যাটা আছে সেটা সমাধান করব। যে ধরো যে প্রথমে আমরা কি বের করব? যেটা দেওয়া আছে গ্রামে দেওয়া আছে, তো গ্রাম পার লিটারে আমাদের প্রথম বের করি। যে আমাদের সোডিয়াম ক্লোরাইটের দ্রাব্যতা এস ইকুয়াল গ্রাম, দ্রব্যের ভর গ্রাম এককে। তো গ্রাম এককে কত? 200 গ্রাম ভাগ
0.750 লিটার, কারণ এখানে মিলিলিটার আছে, এটাকে আমাদের লিটার এককে 1000 দিয়ে ভাগ করলে এটা আসবে। তাহলে কত আসবে আমাদের 266.67 গ্রাম পার লিটার। ঠিক আছে, গ্রাম পার লিটার আসলো। তো এটা গ্রাম পার লিটারে আমরা দ্রাব্যতা প্রকাশ করলাম। এখন গ্রাম পার লিটার থেকে যদি আমরা মোল পার লিটারে যাইতে চাই, তাহলে ধরো যে আমাদের বললো মোল পার লিটারে প্রকাশ করতে, তখন কি করব, যে আমাদের সেক্ষেত্রে আমরা কি করব, যে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা কোন এককে প্রকাশ করব, মোল পার লিটারে। ঠিক আছে, মোল পার লিটারে যদি প্রকাশ করি সেক্ষেত্রে কি করব, আমাদের 266.67 গ্রাম পার লিটার ডিভাইডেড বাই আমাদের সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর কত, 58.5 গ্রাম মোল ইনভার্স। তখন আমাদের কত আসবে, দেখো কত আসলো, 4.558 মোল লিটার ইনভার্স। এই গ্রাম গ্রাম কাটা, তারপর লিটার ইনভার্স উপর আছে বসলো, আর মোল যেহেতু ইনভার্স আকারে 1/, আকারে আছে, তো উল্টাই গেলে শুধু মোলই থাকবে। তাহলে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা আমরা মোল পার লিটারও বের করলাম। আমি মূলত যে আমাদের এককটা সেটা যাতে ঝামেলা না হয় সেটাই বোঝাতে চেষ্টা করছি। আর এখানে দেখো এই যে আমাদের সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর, সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর কত, 58.5 গ্রাম মোল ইনভার্স। এটা দিয়ে ভাগ করলে আমাদের মোল লিটার ইনভার্স চলে আসবে। তো আমরা আরেকটু দেখি, এটার হেডলাইনটা আমরা দিতে পারি যে দ্রাব্যতার পরিমাপের বিভিন্ন পদ্ধতি। দ্রাব্যতা পরিমাপের বিভিন্ন পদ্ধতি, তো সেই ক্ষেত্রে আমাদের অনেক পদ্ধতি আছে। তো আমাদের এইচএসসির বইয়ে গ্রাম পার লিটার, মোল পার লিটার, এছাড়াও গ্রাম পার কিলোগ্রাম আছে। তো আমাদের গ্রাম পার লিটার আর মোল পার লিটার শিখলেই এনাফ। ধরো যে আমাদের গ্রাম পার লিটার থেকে মোল পার লিটারে যাইতে চাই, ঠিক আছে, এগুলা কিন্তু আমাদের সৃজনশীলে ধরো যে আমরা অঙ্ক খুব ভালো পারি, তখন এগুলোর জন্য আমাদের এটা কনফিউশন সৃষ্টি হয়, সেজন্য আমি এটা নিয়ে বলছি। ধরো যে ধরি সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা দেওয়া আছে, দ্রাব্যতা S ইকুয়াল কত, 266.67 গ্রাম পার লিটার। এখন সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর কত, আণবিক ভর 23 যোগ 35.5 ইকুয়াল কত আসলো আমাদের, 58.5 গ্রাম মোল ইনভার্স। আচ্ছা, এখন সুতরাং সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা, দ্রাব্যতা আমাদের বের করাই আছে, শুধুমাত্র এটা গ্রাম পার লিটারে আছে, আমরা চাচ্ছি মোল পার লিটারে নিতে। ঠিক আছে, এককটা চেঞ্জ করতে, সেক্ষেত্রে কি করব, 266.67 গ্রাম পার লিটারকে 58.5 গ্রাম মোল ইনভার্স দ্বারা যদি ভাগ করি, তখন আমাদের 4.558 মোল লিটার ইনভার্স আসলো। এটি একটু আগে আমরা করছি। এবার আমরা মোল লিটার ইনভার্স থেকে গ্রাম লিটার ইনভার্সে যাব। কি করব এখন আমরা, মোল লিটার ইনভার্স থেকে গ্রাম লিটার ইনভার্সে যাব। সেক্ষেত্রে কি করব, ধরি যে আমাদের AlOH3 এটা দ্রাব্যতা কত, দ্রাব্যতা S ইকুয়াল 1.08 ইন্টু 10 টু দি পাওয়ার ইনভার্স 4 মোল লিটার ইনভার্স 1, এটা দেওয়া আছে। তো এখন এটার আমাদের গ্রাম আণবিক ভর কত, আণবিক ভর কত আমাদের, এটার জন্য 27 যোগ 3 ইন্টু 17 ইকুয়াল 78 গ্রাম মোল ইনভার্স। আচ্ছা, এটা আসলো। এখন দেখো দ্রাব্যতা মোল পার লিটারে দেওয়া আছে, গ্রাম পার লিটারে নিতে চাচ্ছি। সুতরাং এই আমাদের লিখলাম এত, এই দ্রাব্যতা মোল পার লিটার থেকে গ্রাম পার লিটারে নিতে চাচ্ছি। দ্রাব্যতা S ইকুয়াল কত, এই আমাদের মোল পার লিটার যেটা আছে 1.08 ইন্টু 10 টু দি পাওয়ার ইনভার্স 4 ইন্টু, এবং আণবিক ভর সেটা দ্বারা গুণ করলে, এই আণবিক ভর এত দ্বারা গুণ করলে কত আসবে আমাদের,
যেটা আসলো আমরা ক্যালকুলেটারে বসাইলে ধরো যেটা আসলো 8.424 ইন্টু 10⁻³ এককটা কি হয়ে গেল গ্রাম পার লিটার। আমি মূলত আমাদের একক মানে একটা একক থেকে আরেকটা এককে কিভাবে যাব সেটা বুঝাচ্ছি, ঠিক আছে। দেখো এটার একক কত ছিল, মোল পার লিটার ইন্টু কত গ্রাম মোল ইনভার্স। তো এটা যদি গুণ দেই তখন কি হবে, আমাদের গ্রামটা রয়ে গেল, মোল ইনভার্স আর মোল দুইটা গুণে কাটা গেল আর লিটার ইনভার্স চলে আসলো। তাহলে আমরা এভাবে একক চেঞ্জ করতে পারি। আশা করি বুঝতে পারছো। আর অবশ্যই খাতায় নোট করে ফেলবা, আমাদের বিভিন্ন সৃজনশীলে এগুলো দরকার হবে। আচ্ছা, অতটুকু বুঝলাম। এখন আমরা একটু অফ টপিকে চলে যাই, একটু ভর ক্রিয়ার সূত্র নিয়ে আলোচনা করব। এটা কেন সেটা আমাদের কেএসপি এবং কেআইপি প্রথমে যে বলছিলাম সেটা বোঝার জন্য দরকার হবে। তো ভর ক্রিয়ার সূত্র এটা যদি আমি স্কিপ করে চলে যাই অনেকের কনফিউশন হবে, তো আমি একটু করে আলোচনা করে দেই যে ভর ক্রিয়ার সূত্র এটা বিজ্ঞানী গুলবার্গ ও ওয়েজ নামক দুজন বিজ্ঞানী এই সূত্রটা প্রদান করেন। সূত্রটা হচ্ছে যে নির্দিষ্ট তাপমাত্রায় যে কোনো রাসায়নিক বিক্রিয়ার হার উহার সক্রিয় ভরের সমানুপাতিক। এখানে সক্রিয় ভর এটা নিয়ে অনেক আলোচনা করার জিনিস আছে, কিন্তু আমি এত ব্যাখ্যা দিচ্ছি না। এটা মূলত আমরা এখন জেনে রাখি যে মোলার ঘনমাত্রা, মোলার ঘনমাত্রা এছাড়াও আমাদের আংশিক চাপও বোঝায়, কিন্তু এখন আমরা মোলার ঘনমাত্রা জেনে রাখি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন যদি আমরা একটু এই সূত্রটার ব্যাখ্যা দেই, ব্যাখ্যাতে যাই যে মনে করি একটা উভমুখী বিক্রিয়া, এ প্লাস বি, উভমুখী চিহ্ন দিলাম, তারপর সি প্লাস ডি, ঠিক আছে। আচ্ছা, এখন এ এর মোলার ঘনমাত্রা কত হবে আমাদের এটা, তাহলে বি এর মোলার ঘনমাত্রা কত হবে, এটা হচ্ছে ঘনমাত্রার চিহ্ন, যে থার্ড ব্র্যাকেটটা দিলাম না এটা হচ্ছে ঘনমাত্রার চিহ্ন। তাহলে আমাদের সি এর ঘনমাত্রা মোলার ঘনমাত্রা কত হবে এটা, তাহলে ডি এর মোলার ঘনমাত্রা কত হবে এটা। এভাবে করে সবার ঘনমাত্রা বের করে ফেললাম, ঘনমাত্রা বের করলাম। এখন দেখো সম্মুখ বিক্রিয়ার হার সমানুপাতিক আমাদের এ এর ঘনমাত্রা এবং বি এর ঘনমাত্রা। এই যে আমাদের যে এটা বিক্রিয়ক, এদের ঘনমাত্রা কি সম্মুখ বিক্রিয়ার হার। তো সম্মুখ বিক্রিয়ার হারকে আমরা আর এফ দ্বারা প্রকাশ করলাম। তার মানে এখানে কত আসলো আমাদের এর ঘনমাত্রা ইন্টু বি এর ঘনমাত্রা। একইভাবে পশ্চাৎ বিক্রিয়ার হার লিখে নিবা। এটা পশ্চাৎ বিক্রিয়ার হার সমানুপাতিক চিহ্ন দিয়ে আমরা সি এর ঘনমাত্রা এবং ডি এর ঘনমাত্রা, ঠিক আছে, সি এর ঘনমাত্রা এবং ডি এর ঘনমাত্রা। তো এটাকে আমরা আর বি দ্বারা প্রকাশ করলাম এবং এটা লিখে ফেললাম। এখন দেখো যেহেতু আমাদের এটা রাসায়নিক সাম্যাবস্থায় বিক্রিয়া হচ্ছে, তার মানে আমাদের সম্মুখ বিক্রিয়ার হার ইকুয়াল পশ্চাৎ বিক্রিয়ার হার। তাহলে আমরা লিখতে পারি যে আর এফ ইকুয়াল আর বি। তাহলে এটা লিখলাম। আচ্ছা, এখন দেখো আর এফ ইকুয়াল আর বি লিখলাম। এখন এখান থেকে আমরা কি লিখতে পারি, আর এফ ইকুয়াল সমানুপাতিক চিহ্নটা উঠাই দিলে আমাদের কে বসাইতে পারি। আমরা জানি সমানুপাতিক চিহ্ন উঠাই দিলে আমাদের সমানুপাতিক ধ্রুবক বসাইতে হয়, তখন আমাদের এ এর ঘনমাত্রা আর বি এর ঘনমাত্রা যেটা আছে সেটা লিখলাম। ঠিক এখানে সমানুপাতিক চিহ্নটা উঠাই দিলে আর বি ইকুয়াল K2 ইকুয়াল সি এর ঘনমাত্রা ইন্টু ডি এর ঘনমাত্রা। তাহলে আর এফ এর মানটা কত বের করলাম, K1 এর ঘনমাত্রা ইন্টু বি এর ঘনমাত্রা, এবং আর বি কত বের করছি K2 ইকুয়াল সি এর ঘনমাত্রা ইন্টু ডি এর ঘনমাত্রা, ঠিক আছে। আশা করি এতটুকু বুঝছো। এখন দেখো K1 এর নিচে K2টাকে যদি আনি, তাহলে K1 বাই K2 ইকুয়াল এই সি এর ঘনমাত্রা ইন্টু ডি এর ঘনমাত্রা, এটা নিচে আমাদের এ এর ঘনমাত্রা ইন্টু বি এর ঘনমাত্রা আনলাম, ঠিক আছে। এতটুকু বুঝছো। এখন দেখো এটাকে আমরা নাম দিলাম কি, শুধু কে নাম দিলাম, যে কোনো একটা সমানুপাতিক ধ্রুবক নাম দিলাম। আচ্ছা, এত ইকুয়াল কি লিখতে পারি, এই যে সি আর ডি এর ঘনমাত্রা, এটা কিন্তু আমাদের কি এর ঘনমাত্রা, উৎপাদ ছিল। সি আর ডি ছিল আমাদের উৎপাদ, এ প্লাস বি, এই যে আমাদের যে বিক্রিয়াটা ছিল এটা কি ছিল আমাদের উৎপাদ, আশা করি জানি, এবং এটা ছিল আমাদের বিক্রিয়ক।
তো তার মানে উৎপাদের ঘনমাত্রা সমানুপাতিক ধ্রুবক বা ভরক্রিয়া সূত্র অনুসারে আমরা কি পাই যে উৎপাদের ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা, এটাই মূলত ভরক্রিয়া সূত্র। ঠিক আছে, ভরক্রিয়া সূত্র হতে আমরা কি পাই যে আমাদের সমানুপাতিক ধ্রুবক কে ইকুয়াল উৎপাদের ঘনমাত্রা ইকুয়াল ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা। এই সূত্রটা লিখে রাখো, এখনই আমাদের কেএসপি এবং কেআইপি বের করতে লাগবে। তো এখন আমরা আলোচনা করব আমাদের কেএসপি নিয়ে। কেএসপি কে বলা হয় দ্রাব্যতার গুণফল। দ্রাব্যতার গুণফলকে কেএসপি দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, দ্রাব্যতার গুণফলকে কেএসপি দ্বারা, দেখো দ্রাব্যতা মানে এস এবং প্রোডাক্ট মানে গুণফল, দ্রাব্যতার গুণফলকে কেএসপি দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, এখন দেখো আমরা ভর ক্রিয়ার সূত্র অনুসারে কি পেয়েছি? ভর ক্রিয়ার সূত্র অনুসারে পেয়েছি যে কে ইকুয়াল উৎপাদের ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা, রাইট? এটাই কিন্তু এটাকে বের করলাম। আচ্ছা, এটা আমরা ভরক্রিয়া সূত্র অনুসারে পাইছি। এখন ধরো যে আমরা যে কোনো একটা বিক্রিয়া ধরি, যে কোনো একটা, ধরো যে ধরলাম AgCl, ঠিক আছে, এটা যদি সম্পৃক্ত দ্রবণে বিয়োজিত হয় সেই ক্ষেত্রে ধরো এরকম হলো সম্মুখ বিক্রিয়ার ক্ষেত্রে। আচ্ছা, এভাবে করে এটা বিয়োজিত হলো। এখন তার মানে আমরা কি লিখতে পারি? এই সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি যে কে ইকুয়াল উৎপাদের ঘনমাত্রা, তার মানে হচ্ছে Ag প্লাস এটার ঘনমাত্রা ডিভাইডেড বাই কি বিক্রিয়কের ঘনমাত্রা। ঠিক আছে, উৎপাদের ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা। তাহলে এখন দেখো এটা নিচে কত আছে 1, তো এটার সাথে এটা গুণ এবং এটার সাথে এটা গুণ, তাহলে কত লিখতে পারি যে কে ইন্টু AgCl আমাদের বিক্রিয়কের ঘনমাত্রা ইকুয়াল উৎপাদের যে ঘনমাত্রা আছে সেটা গুণাকার আছে এরা। আচ্ছা, এখন কি বলছি যে এটা সম্পৃক্ত কেএসপি সবসময় কি কোন দ্রবণের জন্য হয়? একমাত্র সম্পৃক্ত দ্রবণের জন্য। কেএসপি সবসময় সম্পৃক্ত দ্রবণের জন্য হয়। তো সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে আমরা ধরলাম যে আমাদের বিক্রিয়কের ঘনমাত্রা আমরা 1 ধরলাম। 1 ধরলে তাহলে কত আসে? কে ইকুয়াল আমাদের বিক্রিয়কের ঘনমাত্রা যদি 1 ধরি, উৎপাদের ঘনমাত্রা এটা আসলো। আচ্ছা, এখন কি এটাকে আমরা কেএসপি, যেহেতু শুধুমাত্র সম্পৃক্ত দ্রবণ সেই জন্য সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে এটাও আসলো যে কেএসপি ইকুয়াল এত। ঠিক আছে, আচ্ছা কেএসপি ইকুয়াল এটা বের করলাম, তার মানে আমরা লিখতে পারি যে এত এর দ্রাব্যতার গুণফল কেএসপি ইকুয়াল Ag প্লাস ইন্টু ক্লোরিন মাইনাস এটার ঘনমাত্রার গুণফল। ঠিক আছে, আচ্ছা এখন দেখো আমরা কি বের করলাম? শুধুমাত্র সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে কেএসপি, এটা কিন্তু বলছি। তাহলে যে দ্রবণ 3 প্রকার যে বললাম, যে সম্পৃক্ত, তারপর অতিপৃক্ত, অসম্পৃক্ত, তাদের ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে দেখো যে কোনো দ্রবণের ক্ষেত্রে, কি বললাম? যে কোনো দ্রবণের ক্ষেত্রে, সেটা অতিপৃক্ত হোক অসম্পৃক্ত হোক সমস্যা নাই, যে কোনো দ্রবণের ক্ষেত্রে হবে কি আমাদের কেআইপি। কেএসপি হচ্ছে শুধুমাত্র সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে এবং কেআইপি হচ্ছে যে কোনো দ্রবণের ক্ষেত্রে। তো যে কোনো দ্রবণের ক্ষেত্রে আমাদের কেআইপি কত হবে? সেই একই, ধরো যে আমাদের AgCl যদি আমরা বিবেচনা করি সেক্ষেত্রে আমাদের কেআইপি কত হবে? এটাই হবে। ঠিক আছে, খুবই সোজা। আর কেআইপি, এবার আসলে কেআইপি কি? কেআইপি হচ্ছে আমাদের আয়নিক গুণফল। কেআইপি হচ্ছে কি? আমাদের আয়নিক গুণফল। তো এটা আমরা করতে করতে বুঝে যাব, খুবই সহজ, কোনো কঠিন কিছু নাই। আপাতত যেটা লিখছি সেটা লিখে ফেলো যে কেআইপি হচ্ছে আমাদের আয়নিক গুণফল। কেআইপি যে কোনো দ্রবণের ক্ষেত্রে, সেটা অতিপৃক্ত হোক অসম্পৃক্ত হোক সম্পৃক্ত হোক, সব দ্রবণের ক্ষেত্রে কি আমাদের কেআইপি ব্যবহৃত হয়। তো কেআইপি যে আমরা বের করব সেটা সেম কেএসপির মতোই এভাবে করে আমরা বের করতে পারি। একটু পরে আমরা বুঝবো, আস্তে আস্তে বুঝবো। আশা করি এতটুকু যা বুঝেছি সেটা বুঝছো। আরেকটা হচ্ছে যে আমাদের কেএসপি এবং কেআইপির কিন্তু কোনো একক নেই।
আচ্ছা দেখো, আমাদের পরীক্ষায় সবচেয়ে বেশি এরকম একটা কোশ্চেন আসে যে ধরো যে কোনো একটা দিল যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেরিলিয়াম সালফেটের দ্রাব্যতার গুণফল 1.1 ইন্টু 10⁻⁻10 বলতে কি বুঝো? সেই ক্ষেত্রে প্রথমে আমরা কি করব, দ্রাব্যতার গুণফল কাকে বলে সংজ্ঞা দিব। এগুলো আমাদের বইতে অ্যাভেলেবেল, যেই বই থাকুক সেই বই থেকে আমরা প্রথমে আমাদের জ্ঞানটা লিখে ফেলবো যে দ্রাব্যতার গুণফল কাকে বলে, মানে কেএসপি। আচ্ছা, এরপরে আমরা 25 ডিগ্রি সেলসিয়াসে বেরিলিয়াম সালফেটের দ্রাব্যতার গুণফল বা কেএসপি এত বলতে কি বুঝি? এত বলতে বুঝি যে এর প্রতি লিটারে, ঠিক আছে, প্রতি লিটারে সম্পৃক্ত জলীয় দ্রবণে সৃষ্ট আয়নদ্বয়, দেখো এটা ভাঙলে কত হয়, Ba2+ এবং SO4 2- আয়নের মোল এককে ঘনমাত্রায় গুণফলের মান হচ্ছে আমাদের 1.1 ইন্টু 10⁻10। মানে ধরো যে আমাদের যে এটা আছে সম্মুখমুখী বিক্রিয়ার সাহায্যে এটা কি আমাদের বিয়োজিত হলো, তখন আমাদের কি আসবে, Ba2+ আর একটা হচ্ছে SO4 2-। ঠিক আছে, এখন ধরো এটার ঘনমাত্রা হচ্ছে S, ঠিক আছে, তাহলে এটার ঘনমাত্রা কত হবে, S। এটার ঘনমাত্রা কত হবে, S, কারণ এটার অংশই, এই পুরাটার অংশই কিন্তু এটার ঘনমাত্রা যা, এটারও ঘনমাত্রাটা তা, এটারও ঘনমাত্রা তা হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের SS দিয়ে বুঝাইলাম ঘনমাত্রা, S দ্বারা এখানে আমরা ঘনমাত্রা বুঝাচ্ছি। তাহলে দেখো যে BaSO4 এর কেএসপি কত হবে বা দ্রাব্যতার গুণফল কত হবে, উৎপাদের ঘনমাত্রার গুণফল। তো উৎপাদের ঘনমাত্রার গুণফল কত, Ba2+ ইন্টু SO4 2- লিখলাম উৎপাদের ঘনমাত্রার গুণফল। তো এখানে কত আছে S, এখানেও কত আছে S, তো এই দুইটা S এর গুণফল S², আর এই S² মান কত দেওয়া আছে, এটা 1.1 ইন্টু 10⁻10। এটাই মূলত বুঝাচ্ছে। আমরা আস্তে আস্তে আরও বুঝবো, আগে কিন্তু আমরা হাল ছেড়ে দিব না। ঠিক আছে, আমরা একদম বোর্ড কোশ্চেনও সমাধান করবো ইনশাল্লাহ। তা আমরা আরও ভালোভাবে বোঝার জন্য দ্রাব্যতা ও দ্রাব্যতার গুণফলের সম্পর্কটা একটু বুঝবো। ঠিক আছে, তাহলে দেখবা আরও অনেক বেশি ক্লিয়ার হয়ে গেছে এবং আস্তে আস্তে আমরা দ্রাব্যতার উপরের লেভেলে যাচ্ছি। দেখো, ধরি যে আমাদের একটা, এটাই ধরলাম HCl, বা এটাকেও এভাবে লেখা যায় AB। কিভাবে দেখো, AG এটা হচ্ছে A এবং ক্লোরিন Cl এটা হচ্ছে B। ঠিক আছে, তো এটার আকার যা, এটার আকারও তা। তো AB এর ক্ষেত্রে দুইটা যে কোনো একটাকে ভাঙ্গায় দেখাই, ধরো যে ABটাই ভাঙ্গাইলাম, দুইটা তো একই, বুঝাই দিলাম AB। আচ্ছা, AB এর ক্ষেত্রে যদি এটা বিয়োজিত হয় তখন কি হবে, A+ প্লাস B-। আচ্ছা, তো AB এর ঘনমাত্রা যদি S হয় তাহলে A+ এরও ঘনমাত্রা S, B- এরও কি ঘনমাত্রা S। ঠিক আছে, আচ্ছা, সুতরাং AB এর KSP ইকুয়াল আমাদের এটার ঘনমাত্রার গুণফল আমরা জানি, KSP হচ্ছে আমাদের উৎপাদের ঘনমাত্রার গুণফল। তো এখানেও S ইন্টু S হচ্ছে কত, আমাদের S²। তো AB এর ক্ষেত্রে আমাদের KSP কত, S², তার মানে আমাদের এটার ক্ষেত্রে KSP কত, S²। আমি AB দ্বারা বুঝাচ্ছি। আচ্ছা, এরপরে ধরো যে পরেরটা, বা CaCl2, বা এটাকে আমরা কি লিখতে পারি, Ca ক্যালসিয়াম মানে A, Cl হচ্ছে কি আমাদের ক্লোরিন B, Ab2 আকারে আছে, তাই না? তো এর ক্ষেত্রে যদি বিয়োজিত হয়, Av2 যদি বিয়োজিত হয়, তাহলে দেখো এখানে আমরা একটু বুঝি। এখানে খুবই মজার একটা কাজ হয়, সেটা হচ্ছে যে দেখো AB2 আছে, B এর কোলে কি আছে, 2 আছে। তো যখন বিয়োজিত হবে ওর 2টাও মাথায় নিয়ে নিবে, A2+ প্লাস, এরপরে কি B- হবে, আর ওর যে 2টা সেটা সামনে চলে আসবে। এটাই হচ্ছে নিয়ম। ঠিক আছে, তাহলে ধরো যে AB2 এর ঘনমাত্রা S, এটারও ঘনমাত্রা S, বলো তো এটার ঘনমাত্রা কত হবে, S হবে না? কেন, দেখো এখানে কি 1 আছে একটা, এখানেও কি একটা, কিন্তু এখানে কয়টা, 2টা আছে, তো এখানে কত, 2S হবে। ঠিক আছে, সুতরাং AB2 এর KSP কত হবে, তাহলে KSP ইকুয়াল আমাদের যে উৎপাদের ঘনমাত্রার গুণফল, তাহলে উৎপাদের ঘনমাত্রার গুণফল। দেখো এখন বলতে পারো 2B কেন লিখলেন না, আমাদের এই ক্ষেত্রে সবসময় মনে রাখবে, এটা কিন্তু ভুল যাতে না হয়। এভাবে তো সবগুলো লিখলাম, যখনই আমাদের এই যে 2টা থাকবে, সামনে যে 2টা থাকবে সেটা স্কোয়ার হয়ে যাবে।
সামনে যে টুটা থাকবে সেটা কি হয়ে যাবে, স্কোয়ার হয়ে যাবে। কারণ কি এখানে কয়টা, দুইটা আছে। ধরো যে দুইটা যদি এভাবেই লিখতাম, ঠিক আছে, ঘনমাত্রার গুণফল তো এইভাবেই লিখতাম, দুইটার আছে দেখি দুইটা এইভাবে লিখতাম, গুণ করলে কি স্কোয়ার আসতো না একটার উপরে, তো এইটার কারণে স্কোয়ার হয়ে গেছে। এতগুলা যদি এখানে 5টা থাকতো তো 5টাই কিভাবে গুণ দিয়ে লিখতাম, আমরা তখন কি করতাম, 5 দিয়ে দিতাম। তো এখানে 2 আছে, তো এখানে স্কোয়ার হয়ে গেল। আশা করি বুঝছো। এখন দেখো এটার মান কত, s ইন্টু এটার মান কত আমাদের, এটার মান হচ্ছে আমাদের 2s। আচ্ছা, তাহলে কত বসবে, s ইন্টু 2 দোকানে কত 4 s স্কোয়ার, তার মানে কত আসলে 4s কিউব। তাহলে আমাদের AB2 বা CaCl2 এর KSP কত, এত। আচ্ছা, এরপরে আরেকটা দেখি যে AB3 বা এই আকারটা হইতে পারে যে AlCl3, ঠিক আছে। এর ক্ষেত্রে যদি আমরা KSP বের করি, প্রথমে দেখো যে AB3 আকারটা কিন্তু একই, অ্যালুমিনিয়াম A, ক্লোরিন B আর 3 তো আছে, ঠিক আছে, দুইটা ভাঙা একই, তো আমি AB আকারে বুঝাচ্ছি যাতে এই আকারে যত আছে সবগুলাই তোমরা ভাঙতে পারো, ঠিক আছে। তো AB3 এটা যদি দেখো, তাহলে দেখো O3টাও মাথায় নিয়ে নিবে, 3 প্লাস প্লাস ও কি বি মাইনাস হলে এবং ওর বিটাও সামনে নিয়ে যাবে। এখন দেখো এটা এস যেহেতু একটা আছে, এখানেও কি এস, কিন্তু এখানে কত 3s, 3টা আছে। আচ্ছা, এখন তার মানে AB3 এর কেএসপি কত হবে, ওদের ঘনমাত্রার গুণফল, তাহলে এত ইন্টু বি মাইনাস এরপরে কি 3টা পাওয়ার হয়ে যাবে। আচ্ছা, তাহলে s ইন্টু 3s হোল কিউব, তাহলে s ইন্টু কত আসবে এখানে আমাদের 27 s কিউব, গুণ করলে কত আসবে আমাদের 27 s টু দি পাওয়ার 4, তার মানে AB3 এর কেএসপি কত 27 s টু দি পাওয়ার 4। এরপরেরটা আমরা দেখি যে A2B3 এরকম আকারের কি লেখা যায়, Al2SO4 হোল 3, ঠিক আছে। দেখো এটাকে অ্যালুমিনিয়ামকে A ধরলাম A2 এবং এটাকে আমরা কি ধরলাম B3। তো এর ক্ষেত্রে যদি বিয়োজিত হয় যে A2B3, এটা যদি বিয়োজিত হয় তখন কি হবে, O3টাও মাথায় নিয়ে নিবে, তাহলে A3 প্লাস আর নিজের 2টা সামনে নিয়ে নিবে। আচ্ছা, প্লাস বি মাইনাস হবে, কিন্তু দেখো ওর 2টা কি সামনের জন্য 2টা ও মাথায় নিয়ে নিবে, তাহলে 2 মাইনাস আর নিজের 3টা সামনে নিয়ে নিবে। তাহলে এখানে দেখো s এখানে কত আছে 2, তার মানে 2s, এখানে কত আছে 3s হবে। তাহলে আমাদের A2B3 এর ক্ষেত্রে KSP কত হবে, এদের ঘনমাত্রার গুণফল, তাহলে A3 প্লাস এই যে সামনের যে সহগটা এটা কি স্কোয়ার হয়ে যাবে, প্লাস B2 মাইনাস সামনের সহগটা কিউব হয়ে যাবে, যেটাই থাকবে এটাও পাওয়ার হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখানে দেখো এটার মান কত 2s প্লাস, আচ্ছা প্লাস কেন, এটা ইন্টু হবে, ইন্টু এটার মান কত 3s। আচ্ছা, তার 2 দোকানে 4s স্কোয়ার ইন্টু এখানে কত আসবে আমাদের 27, তারপর s কিউব, তাহলে গুণ করলে কত আসবে 27 গুণ 4 108, তারপর হচ্ছে আমাদের s টু দি পাওয়ার 5, 3 আর 2 যোগ করলে কত 5, তার মানে A2B3 এর কেএসপি কত 108 s টু দি পাওয়ার 5। তো এই আকারে যা আছে আমরা এইভাবে বের করতে পারি। আর সাথে সাথে আমরা বিয়োজনটাও শিখে গেলাম, এখানে স্কোয়ারের যে কাজ হয় যে পাওয়ারটা হয়ে যায় সেটাও শিখে গেলাম। তো দ্রাব্যতার আমরা প্রায় অর্ধেক শিখে গেছি। এখন আমরা আর একটু নলেজ নিয়ে নিই। বিভিন্ন ধরনের সৃজনশীলে আসে যে কেআইপি যদি বড় হয় এবং কেএসপি যদি ছোট হয় তাহলে কি হবে, অর্ধক্ষিপ্ত হবে এবং অতিপৃক্ত দ্রবণ হবে, অর্ধক্ষিপ্ত হবে এবং অতিপৃক্ত দ্রবণ হবে, এটা আমাদের সৃজনশীল আসতে পারে। আরেকটা হচ্ছে যে আমাদের কেআইপি ছোট এবং কেএসপি যদি বড় হয় তখন কি হবে, অর্ধক্ষিপ্ত হবে না এবং অসম্পৃক্ত দ্রবণ হবে, অর্ধক্ষিপ্ত হবে না এবং অসম্পৃক্ত
অসম্পৃক্ত দ্রবণ হবে। ঠিক আছে, এগুলো আমাদের সৃজনশীলে বলতে পারে যে এটা কি ধরো যে দিয়ে দিল যে A2B3 এটা কি অসম্পৃক্ত হবে কিনা, তখন আমরা কেএসপি এবং কেএপি বের করে দেখব কোনটা বড় কোনটা ছোট। যদি কেএসপি বড় হয় তখন বলবো যে এটা অসম্পৃক্ত হবে। ঠিক আছে, এভাবে করে আমরা বের করব। এই দুইটা আমাদের সৃজনশীলের জন্য লাগে, সেজন্য দিয়ে দিলাম। এখন আমরা একটা বোর্ড কোশ্চেন সমাধান করব, সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2017 সালে। দেখো একটা পাত্র, এটার নাম দিলাম এ পাত্র, এবং এখানে একটা পাত্র আছে সেটার নাম দিলাম কি বি পাত্র। আচ্ছা, এখন এ পাত্রে কি আছে 40 ml 6 × 10⁻³ m CaCl2 দ্রবণ আছে 25°C তাপমাত্রায়। আর বি পাত্রে কি আছে 40 ml 6 × 10⁻³ m NaF দ্রবণ আছে 25°C তাপমাত্রায়। এখন আমাদের যেটা বলছে সেটা হচ্ছে কি এ ও বি পাত্রের দ্রবণ, এ ও বি পাত্রের দ্রবণ মিশ্রিত করলে আচ্ছা CaF2 এর অর্ধক্ষেপ পড়বে কিনা, আচ্ছা আরেকটা কোশ্চেনে দেওয়া আছে সেটা কি আমাদের 25°C তাপমাত্রায় CaF2 এর দ্রাব্যতার গুণফল KSP ইকুয়াল দেওয়া আছে 4 × 10⁻11। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কোশ্চেন বলছে যে এ এবং বি পাত্র দুইটা যদি মিশ্রণ করি তখন আমাদের CaF2 এর কোনো অর্ধক্ষেপ পড়বে কিনা। তো অর্ধক্ষেপ পড়ার শর্তটা কি, দেখি একটু আগে দিছি, অর্ধক্ষিপ্ত কখন হবে যদি আমাদের কেএপি বড় হয়, কেএসপি থেকে যদি কেএপি বড় হয়। এখন দেখো CaF2 এর দ্রাব্যতার গুণফল মানে কেএসপি দেওয়া আছে, শুধু কেএপিটা বের করে দেখব কোনটা বড়। যদি কেএপি বড় হয় তার মানে অর্ধক্ষেপ পড়বে। ঠিক আছে, ওরা আমাদের হেল্প করে দিছে যে আমাদের দ্রাব্যতার গুণফল কেএসপি দিয়ে দিছে। এটাই হচ্ছে একটা সাধারণ সৃজনশীল। এটা যদি বুঝে যাও দ্রাব্যতা, ঠিক আছে, দ্রাব্যতা সম্পর্কিত আমাদের 90% সমস্যার সমাধান হয়ে যাবে, আর খুবই সোজা। একটু খেয়াল করে দেখবা, একটা বুঝলে বাকি সবগুলো সৃজনশীল নিজেই পারবা। এখানে দেখো CaF2 এর দ্রাব্যতার গুণফল দেওয়া আছে এবং CaF2 এ মোট কথা কেআইপি বের করতে হবে, তারপর তুলনা করে দেখবো কারটা বেশি। এখন এ পাত্রে কি দেওয়া আছে CaCl2 এবং বি পাত্রে দেওয়া আছে NaF দ্রবণ। এখন দুইটা মিশ্রণ করব। তাহলে আমরা প্রথমে লিখবো যে এ ও বি পাত্র দুইটা যদি মিশ্রণ করি তখন এ পাত্রে আছে CaCl2 প্লাস NaF, প্রথম পাত্র এবং দ্বিতীয় পাত্র মিশ্রণ করলাম। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, বিক্রিয়া করে কি বসাবো, যদি বিক্রিয়া ভালো পারো তাহলে বসাই দিলা। এখন দেখা আমরা একটু দেখে আমাদের কি চাইছে CaF2, তাহলে তো চোখ বন্ধ করে আগেই CaF2 বসাই দিতে পারি। ঠিক আছে, CaF2, দেখো এই দুইটা মিলেই তো CaF2 আসবে। কিভাবে দেখো CaF, এখন 2 কোথায় পাবো, তার মানে 2 অণুর বিক্রিয়া হবে। ঠিক আছে, তাহলে CaF2 আসলো। এবার দেখো 2 অণু সোডিয়াম এবং 2 অণু ক্লোরিন, তার মানে এখানে কি লিখতে পারি 2 অণু সোডিয়াম ক্লোরাইড আসবে। বিক্রিয়া করতে করতে বুঝে যাবা। আমরা একটু আমাদের কোশ্চেনটা একটু খেয়াল করলেই তাহলে কিন্তু আমরা প্রথমে কি হবে সেটা বসাই দিতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে একটা চালাকি। আচ্ছা, তো এই পদ্ধতিতে আমরা বসাই দিলাম, আমরা বুঝলাম যে এখানে আমাদের 2 অণু বিক্রিয়া হবে। আর এক্ষেত্রে খুব বেশি সমতার দরকার নেই, শুধুমাত্র আমরা খেয়াল করবো যে আমাদের কোশ্চেনে যেটা দেওয়া আছে সেটা যাতে ঠিকঠাক বের হয়ে যায়। ঠিক আছে, তাহলেই হবে। আচ্ছা, এরপরে দেখো এখন আমাদের কোশ্চেনে কি দেওয়া আছে CaF2। আচ্ছা, CaF2 এটা যদি বিয়োজিত হয় তখন কি হবে, O2টাও নিয়ে নেবে, তার মানে CaF2 প্লাস প্লাস এরপরে কি 2F মাইনাস এটা হবে। আচ্ছা, এখন তার মানে এখানে আমরা লিখব এখানে
কত দেওয়া আছে এই পাত্রে যা যা দেওয়া আছে সেটা লিখবো 40 ml 6 × 10⁻³ 3 MCaCl দ্রবণ 40 ml 6 × 10⁻³ MCaCl 2 দ্রবণ এটা কি এটা হচ্ছে একদম সমান কিসের সমান 40 ml 6 × 10⁻³ m দেখো CaCl2 ঠিক আছে CaCl2 Ca তার মানে কি এখান থেকে আসছে আশা করি বুঝছো এই CaCl2 এর একটা অংশ কিন্তু এটা তার মানে হচ্ছে কি এটা এর সমান এতই দ্রবণ ঠিক আছে এবার দেখো পরের বি পাত্রে থেকে কি আসছে 40 ml ঠিক একই সংখ্যা দেওয়া আছে এটা আমাদের জন্য ভালো যে 40 ml 6 × 10⁻³ m কত দেওয়া আছে আমাদের দ্বিতীয় পাত্রে কি আছে NaF দ্রবণ এটা কিসের সমান ঠিক একই 40 ml 6 × 10⁻³ m এই পাত্র থেকে Na আছে সোডিয়াম আছে এবং F আছে আমাদের কি লাগবে F- লাগবে কারণ আমাদের এটার কাজকর্ম করতে দিছে তো যেহেতু F আছে তাহলে দেখো এটা থেকে F আসছে তার মানে এটা সমান হচ্ছে আমাদের সেম টু সেম একই F- এর দ্রবণ ঠিক আছে আশা করি এতটুকু বুঝছো এটার এতক্ষণ আমরা কি করছি যে এটার যা S এটারও তা S এটারও তা S এখানে 2S আচ্ছা ঠিক একইভাবে এটার যা ঘনমাত্রা এই F- এরও সেই ঘনমাত্রা এবং সোডিয়াম প্লাসেরও কি সেই একই ঘনমাত্রা এটাই মূলত আমি বুঝাচ্ছি আচ্ছা এভাবে করে সবগুলা সৃজনশীল একই রকম কোনোটা দেখে কনফিউজড হবে না একই রকম সবগুলা যে পদ্ধতিতে দেখাইছি এই পদ্ধতিতে সমাধান করতে হবে আচ্ছা এখন আমরা মূলত কি আমাদের CaF2 এটার কেএপি বের করতে হবে কেএসপি তো দেওয়াই আছে আচ্ছা এখন তার মানে আমাদের কি লাগবে এই ক্যালসিয়াম 2+ এটার ঘনমাত্রা লাগবে এবং F- এটারও কি ঘনমাত্রা লাগবে তাহলে ঘনমাত্রা নির্ণয়ের যে সূত্র প্রথমে আমরা Ca2+ এর প্রকৃত ঘনমাত্রা বের করব এটা হচ্ছে একটা সাধারণ সৃজনশীল যেটা দ্বারা আমরা সবগুলা সৃজনশীল একই টাইপের অর্থাৎ একটা যদি মনোযোগ দিয়ে দেখো বাকি সবগুলা পারবা তো সাধারণ ঘনমাত্রা তো আমাদের ঘনমাত্রা নির্ণয় করার সূত্র হচ্ছে V1S1 = V2S2 এই সূত্রটা অবশ্যই মুখস্থ করে নাও যে ঘনমাত্রা নির্ণয় সূত্র হচ্ছে আমাদের V1 প্রাথমিক আয়তন V2 চূড়ান্ত আয়তন S1 হচ্ছে আমাদের প্রাথমিক ঘনমাত্রা S2 হচ্ছে আমাদের প্রকৃত বা চূড়ান্ত ঘনমাত্রা আচ্ছা লিখলাম তাহলে এখানে আমাদের দেখো B1 দেখো এই যে আমাদের Ca2+ এই দ্রবণটার B1 আয়তন কত 40 ml আচ্ছা এরপর আমাদের S1 কত দেওয়া আছে 6 × 10⁻³ m B2 মানে হচ্ছে পরিবর্তিত আয়তন কোথায় পাবো আমাদেরকে কি বলছে সৃজনশীলে যে A ও B দ্রবণ মিশ্রিত করব A আর B দুইটা পাত্র মিশ্রিত করব দুইটা পাত্র যদি মিশ্রিত করি এখানে আছে 40 ml এখানেও আছে কত 40 ml যোগ করলে কত 80 ml তাহলে আমাদের পরিবর্তিত আয়তন হচ্ছে 80 ml এবার S2 এটা বের করতে হবে ঠিক আছে S2 বা প্রকৃত ঘনমাত্রা বের করতে হবে আচ্ছা সুতরাং S2 = কত V1S1/V2 আচ্ছা এবার সবার যদি মান বসায় দিই তাহলে কত আসবে আমাদের 3 × 10⁻³ m আসলো ঠিক আছে মানগুলো বসাই দিলে ক্যালকুলেটরে আমাদের এই মানটা আসবে তাহলে আমরা একটার প্রকৃত ঘনমাত্রা পাইলাম এবার আমরা কি বের করব ঘনমাত্রা মানে কি আমাদের Ca2+ এই যে ঘনমাত্রা চিহ্ন এটার মানটা পাইলাম ঠিক আছে এখন আমরা বের করব কি F- এই দ্রবণটার প্রকৃত ঘনমাত্রা তো সূত্র একই নিয়ম এক আচ্ছা তাহলে এখন আমরা এটার ঘনমাত্রা বের করি এত এর প্রকৃত ঘনমাত্রা সূত্রটা কি V1S1 = V2S2 আচ্ছা তো আমাদের V1 এটার ক্ষেত্রে আমাদের V1 কত দেওয়া আছে 40 ml আচ্ছা এরপর আমাদের S1 কত দেওয়া আছে 6 × 10⁻³ m
V2 পরিবর্তিত আয়তন A এবং B পাত্র দুইটা যদি মিক্স করে দিই 40 কত আমাদের 80 ml 80 ml। এরপরে কত আছে আমাদের S2 ইকুয়াল হোয়াট। এখন আমাদের S2 বের করতে হবে। তো একইভাবে আমরা S2 বের করব যে S2 ইকুয়াল V1 S1 বাই V2 ইকুয়াল কত আসবে আমাদের 3 × 10⁻³ m আসলো। ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এটার প্রকৃত ঘনমাত্রা বের করলাম। এখন দেখো কেআইপি বের করার জন্য আমরা আমাদের কেএসপি এবং কেআইপিতে কি পড়েছিলাম? কেআইপি বের করার সূত্রটা কি আশা করি তোমরা জানো, ভুলে যাও নাই, এই ক্লাসেই তো করলাম যে কেআইপি ইকুয়াল কত, ঠিক সেম টু সেম কেএসপির মতোই এদের ঘনমাত্রার গুণফল। তো এদের ঘনমাত্রা কত দেওয়া আছে CA2 প্লাস ইন্টু F মাইনাস আর উপরের 2টা স্কোয়ার হয়ে যাবে একই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কেআইপি। তো দেখো এটারও ঘনমাত্রা বের করছি এবং এটারও ঘনমাত্রা বের করছি। তো এবারে এদের মান বসাই দিলেই হয়, তাহলে কি আমাদের অ্যান্সার চলে আসবে। কেআইপিটা কত সেটা আমরা বুঝতে পারবো। তাহলে দেখো এটা বিয়োজন আমাদের কোশ্চেনে চাইছে এটা কি অর্ধক্ষিপ্ত হবে নাকি হবে না। তো এটাকে বিয়োজন করলে আসলো। এখন আয়নিক গুণফল বের করে ফেললাম কেএসপির মতোই। আচ্ছা, তারপর এই যে ঘনমাত্রাগুলো এইমাত্র যে বের করলাম সেই ঘনমাত্রাগুলো বসাই দিলাম, তারপর আমাদের এটা আসলো। এখন আমাদের কোশ্চেনে কত দেওয়া আছে CaF2 এর কেএসপি কত দেওয়া আছে 4 × 10⁻11 দেওয়া। তাহলে কোনটা বড়? এটা বড়। তার মানে কি আমাদের কেআইপি বড় কেএসপি থেকে। তো কেআইপি যদি বড় হয় তার মানে কি অর্ধক্ষিপ্ত হবে বা অর্ধক্ষেপ পড়বে, এটাই হচ্ছে অ্যান্সার। এরপরের আরেকটা দেখি যে আমাদের প্রথম একটা চিত্রে দেওয়া আছে কি 0.5 m 50 ml PQ এর দ্রবণ আছে, এখানে যে কোনো একটা যোগও দিতে পারে, সমস্যা নাই। এরপরে দ্বিতীয় চিত্রে দেওয়া আছে 0.1 m 50 ml XY দ্রবণ আছে, PY2 এর কেএসপি দেওয়া আছে। প্রথম এবং দ্বিতীয় পাত্র যদি মিশ্রণ করি তাহলে PY2 এর অর্ধক্ষেপ হবে কিনা, অর্ধক্ষিপ্ত হবে কিনা। তো অর্ধক্ষিপ্ত হওয়ার শর্ত কি যে আমাদের কেআইপি বড় হতে হবে কেএসপি থেকে, তাহলেই কি অর্ধক্ষিপ্ত হবে। তো আমাদের কেএসপি দেওয়া আছে, এখন দেখতে হবে কেআইপি বের করে যে এটা কি কেএসপি থেকে বড় নাকি ছোট। যদি বড় হয় তার মানে অর্ধক্ষিপ্ত হবে। আচ্ছা, তাহলে সেই নিয়মটা হচ্ছে একই, দুইটা যদি মিলাই যে PQ প্লাস XY এই দ্রবণটা মিলালে তখন আমাদের কি আসবে। দেখো প্রথমেই আমরা এখানে কি বসাবো PY2 অর্ধক্ষিপ্ত হবে কিনা। তো এখান থেকে আমাদের কি আসবে, তার মানে PY2 আসবে, এটা তো শিওর। তো দেখো Y2 তার মানে এখানে কি 2 অণু বিক্রিয়া হবে Y2। আচ্ছা, তার মানে এরপরে QX2 বসলো। এখন আমাদের চাইছে PY2 অর্ধক্ষিপ্ত হবে কিনা। তো PY2 যদি বিয়োজন করি সম্মুখোমুখি বিক্রিয়া হবে, বিয়োজন করলে তখন O2টা ওর মাথায় চলে যাবে, P2 প্লাস 2Y মাইনাস। ঠিক আছে, এটা হবে। এখন আমাদের মূল কথা হচ্ছে যে PY2 অর্ধক্ষিপ্ত হবে কিনা, সেজন্য আমাদের আলাদাভাবে এর ঘনমাত্রা নির্ণয় করতে হবে, এরপরে এটার ঘনমাত্রা নির্ণয় করতে হবে, তারপরে কেআইপি বের করতে পারবো। কারণ কেআইপি কি, কেআইপি অর্থ হচ্ছে আমাদের উৎপাদের ঘনমাত্রার গুণফল। তো কেআইপি ঘনমাত্রা গুণফল করে দিব, সেজন্য আমাদের শুধুমাত্র ঘনমাত্রার মানটা বের করা লাগবে। তো সেই ক্ষেত্রে কি হবে যে প্রথম চিত্রে যেটা দেওয়া আছে 0.5 m 50 ml PQ দ্রবণ, এটা কিসের সমান হবে, PQ এর অংশ কোনটা, এই দুইটার মধ্যে P2 প্লাস। তো 0.5 m সেম, এটার অংশ যেহেতু এটা, তার মানে এটারও যা আছে এটারও তা হবে। এত 50 ml P2 প্লাসের দ্রবণ। আচ্ছা, তারপর দ্বিতীয় পাত্রে কি আছে 0.1 m 50 ml XY এর দ্রবণ, এটা কত এর সমান হবে। দেখো এটা y এর অংশ কি আমাদের y মাইনাস, তার মানে সেম একই 0.1 m XY এর অংশ যেহেতু এটা, তার মানে ওর সমান কি এটাই হবে 50 ml y মাইনাস এর দ্রবণ। ঠিক আছে, তার মানে আমাদের এটার ক্ষেত্রে আমরা P2 প্লাসের যে ঘনমাত্রাটা বের করব, সেই ক্ষেত্রে আমাদের S1 জানি, V1 জানি,
এবং V2 কি দুইটা যোগ করে দিলে পরিবর্তিত আয়তন 100 ml জানি, শুধু S2টা বের করব। ঠিক একইভাবে এটারও মান বের করব। তারপর কি আমাদের আয়নিক গুণফল চলে আসবে। নিয়ম সেই একই। এরপর আমি দেখাই দিচ্ছি যে এত ঘনমাত্রা কত, V1S1 = V2S2। তো এখানে আমাদের V1 প্রাথমিক যে আয়তন সেটা দেওয়া আছে 50 ml। তারপর হচ্ছে কি আমাদের V2 দুইটা যদি মিক্স করে দিই, দুইটাতে একটাতে আছে 50 ml, আরেকটাতে আছে কত 50 ml, তো দুইটা চিত্র মিক্স করে দিলে 100 ml আসবে। এরপর আমাদের S1 কত, S1 হচ্ছে আমাদের 0.5 m। এখানে আমরা খেয়াল করি যে এই যে এটার ক্ষেত্রে এই যে আমাদের V1 এত, S1 এত এবং V2 কত দুইটা যোগ করে দিলাম। এখন আমরা শুধু S2 বের করব। ঠিক একইভাবে Y2 এর ক্ষেত্রে আমাদের S1 দেওয়া আছে, V1 দেওয়া আছে, V2 হচ্ছে দুইটা যোগ করে দিলে কত এবং S2 বের করব। তাহলে এখান থেকে আমরা S2 বের করব। ঠিক আছে, S2 যেটা বের করব সেটাই হচ্ছে আমাদের P2 এর ঘনমাত্রা হচ্ছে আমাদের S2 এর এখানে যেটা আসবে সেটাই, আচ্ছা এরপরে আমাদের কি বের করতে হবে, Y মাইনাস এত এর প্রকৃত ঘনমাত্রা বের করতে হবে। সূত্রটা তো একই, যে V1S1 = V2S2। তো আমাদের এখানে V1 কত 50 ml, S1 কত দেওয়া আছে আমাদের 0.1 m, V2 কত দুইটা মিক্স করে দিলে 100 ml আসবে, S2 বের করতে হবে। তো এখান থেকে আমরা S2 বের করব। ঠিক আছে, S2 এর কিছু একটা আসবে, সেটা হচ্ছে আমাদের এই Y মাইনাসের ঘনমাত্রার যে মান সেটা আসবে, এখানে যেটা আসবে সেটাই। এরপর আমরা KIPটা বের করব। দেখো এই দুজনের ঘনমাত্রা বের করে ফেলছি। তাহলে আমাদের কি বলছে, PY2 এর KIP মূলত বের করতে হবে। তো এটা ছিল আমাদের বিক্রিয়াটা। এখন PY2 এর KIP = কত, ঘনমাত্রার গুণফল। তো এই যে এই দুইটার ঘনমাত্রার গুণফল, এটা সামনে যে টুটা থাকবে এটা কি স্কোয়ার হয়ে যাবে। আচ্ছা, তো এটার ক্ষেত্রে আমরা একটা ঘনমাত্রা পাইছি, একটু আগে বের করছি, সেই ঘনমাত্রাটা এখানে বসাবো, ইনটু এটার ক্ষেত্রে একটা ঘনমাত্রা পাইছি, সেই ঘনমাত্রাটা এখানে বসাবো। তারপর যেটা আসবে সেটাই কি আমাদের অ্যান্সার। তো এটা কি KIP আসলো। ধরো যে KIPর মান ধরলাম, যে KIPর মান 2 আসলো। ঠিক আছে, আমরা তার মান বের করিনি, 2 আসলো। আর KSP কত দেওয়া আছে আমাদের কোশ্চেনে, KSP দেওয়া আছে 1.85 × 10⁻⁸ দেওয়া আছে। তাহলে 2 কত বড়, তার মানে কি KIP বড় KSP থেকে, তার মানে কি অর্ধক্ষিপ্ত হবে। তোমরা মানটা বের করে ফেলবা। ঠিক আছে, এভাবে করে কি আমরা হিসাব করবো। আর যদি KSP বড় হইতো তার মানে অর্ধক্ষিপ্ত হবে না। এটাই হচ্ছে অ্যান্সার। আমাদের যে দ্রাব্যতা সম্পর্কিত সবগুলা ম্যাথ মূলত এটাই হচ্ছে সর্বোচ্চ। ঠিক আছে, যারা এগুলা সমাধান করতে পারবা তারা যে কোনো টেস্ট পেপারের যে কোনো সৃজনশীল প্রশ্নের সমাধান করতে পারবা। আমাদের মূলত এটা বোর্ড কোশ্চেনে বারবার আসে, একই টাইপের ম্যাথ বারবার আসে। তো আশা করি তোমরা এতটুকু বুঝছো। যদি এতটুকু বুঝে থাকো তার মানে তোমরা দ্রাব্যতা সম্পর্কে সব কিছু এখন মোটামুটি বুঝে গেছো এবং যে কোনো টেস্ট পেপার সমাধান করতে পারবা। প্রথমে হয়তো বা একটু সমস্যা হইতে পারে কিছু, কিন্তু করতে করতে সব কিছুর সমাধান হয়ে যাবে। এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।